ছোট চাচা বিয়ের কথা উঠতেই দাদি মায়ের সব গহনা ফেরত নিয়ে গেলেন। সহজ গলায় বললেন, এসব গহনা তোমার শ্বশুর গড়িয়ে দিয়েছিল। কথা ছিল বিয়ের পরে ফেরত নিয়ে আমার কাছে রেখে দেব। আমি সে কাজ করিনি। তুমি বউ মানুষ, গহনা পরতে ভালোবাসো, কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। তামিমের বিয়ে ঠিক হয়েছে, নতুন বউকে কিছু না দিলে মান সম্মান থাকে না। তোমার শ্বশুরের অবস্থা আগের মতো সচ্ছল নেই, সোনার দামও খুব চড়া। কিছু মনে করো না। মা দাদির কথাই কোনো প্রতিক্রিয়া দেখালো না, ডাল বাগার দিতে ব্যস্ত হয়ে রইল। দাদি নিজের ঘরে চলে গেলেন। বোধ করি তিনি আরও কিছু বলতেন, বাবার গলা পেয়ে সরে গেলেন। মায়ের গয়না পুত্র খুব বেশি না, মাঝারি ধরনের এক জোড়া কানের দুল, দুটো বালা, একটা চেন। সেদিন বিকেলেই মা তার সব গহনা দাদির কাছে বুঝিয়ে দিলেন। আমি দাদির ওষুধপত্র গুছিয়ে রাখছিলাম। মা গহনাগুলো দাদির হাতে দিয়ে বলল, এই যে সব আপনার কাছে দিয়ে গেলাম। দাদি প্রতিটা গহনা খুব নেড়ে চেড়ে দেখলেন, মিকি হাসি দিয়ে বললেন, আংটিটা দেখছি না যে, হারিয়ে ফেলছো নাকি? তার গলার স্বর খুব কর্কশ শোনালো। মা বলল, ওটা আমার কাছে রেখে দিয়েছি। সে কি কথা? ওটাতে তো বেশ অনেক সোনা, নকশাটাও চমৎকার। তাছাড়া বিয়েতে আংটি না দিলে হয় নাকি? আসলে আম্মা, আংটিটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম মেয়ে মানুষের গহনা পছন্দ না, এমন কথা কোথাও শুনেছো নাকি? ওই আংটির কথা ভেবেই আংটি গড়ানো হয়নি। শেষ মুহূর্তে এসে আংটি কেনা যায় নাকি? তুমি দিয়ে দাও, বড় খোকাকে বলবো পরে যেন তোমায় একটা আংটি গড়িয়ে দেয়। মা মাথা দুলিয়ে ঘরে থেকে বেরিয়ে গেল। খেয়াল করলাম মায়ের চোখের কোণে ভিজেই উঠেছে। সে চোখের পানি লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। আমার বাবা আহামরি কোনো চাকরি করে না, বেসরকারি প্রতিষ্ঠানের নিম্ন শ্রেণীর কর্মচারী। বেতন খুব বেশি না। তার রোজগারের বেশিরভাগ টাকা সংসারের চাল ডাল কিনতে খরচ হয়ে যায়। এর উপরে আমাদের ভাই বোনের পড়াশোনার খরচ তো আসেই। সব মিলিয়ে মাস শেষে তেমন টাকা পয়সা থাকে না। এর মধ্যে বাড়তি খরচ করে গহনা বানানোর পরিস্থিতি বাবার নেই। মাসখানেক হলো ছোট চাচার সরকারি চাকরি হয়েছে। চাকরি পাওয়ার পর থেকে তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হয়েছে। দাদি খুব আগ্রহ নিয়ে এই কাজটা করেছেন। বিয়ে ঠিক হয়েছে মাত্র কদিন। মেয়ের বয়স বেশি না, সবে এসএসসি পরীক্ষা দিয়েছে। বিয়েতে মেয়ের পরিবারের লোকদের আগ্রহের শেষ নেই। তারা বলেছে জামাই সরকারি চাকরি করে, গহনাপত্র একটু বেশি করে দিয়েন। সমাজ বলেও তো একটা ব্যাপার আছে। দাদি খুব যত্ন নিয়ে গহনার হিসেব করিয়া রাখছেন। ছোট চাচাও আগের মতো গম্ভীর নেই, হাসি হাসি মুখ করে ঘুরে বেড়ায়, জলমলে গলায় কথা বলে। দাদির ওষুধ গুছিয়ে মায়ের ঘরে চলে গেলাম। মা বিছানায় বসে কাপড় ভাঁজ করছে। আমি তার পাশে গিয়ে বসলাম। জড়ানো গলায় বললাম, আংটি দিয়ে এসেছো মা? না, কাপড়গুলো গুছিয়ে যাব। খেয়াল করলাম আংটিটা মায়ের আঙুলে পরা, হয়তো শেষবারের মতো পড়তে ইচ্ছে হয়েছে। হঠাৎই গলা ধরে এলো। লম্বা শ্বাস নিয়ে গলা ঠিক করে বললাম, মা, আমার সাথে দুটো ছবি তুলবে? মা ভীষণ বিরক্ত হলো, তেতো গলায় বলল, কাজের সময় ঝামেলা করিস না, এখন ছবি তোলার সময় নেই। শত জোরাজোরি করার পরেও সে কোনো ছবি তুলল না। কাজের বাহানা দেখিয়ে সরে গেল। বাবারা 3 ভাই বোন, ফুফু সবার বড়। তার বিয়ে হয়েছে অনেক আগে, ঢাকায় থাকে। বছরে 2বার আসে, বাড়িতে বেড়াতে আসে। বেশিরভাগ সময় ফুফা তাদের সাথে আসে না, মেয়ে দুটোকে সাথে নিয়ে আসে। মেয়েরা এখানে এসে ঘরে থেকে বের হয় না। এখানকার রোদে নাকি তাদের ত্বক নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা, রোদ আবার আলাদা হয় নাকি? ছোট চাচার বিয়ের কথাবার্তা শুরু হবার পর থেকে ফুপু আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, সুযোগ করে উঠতে পারছে না। তার ছোট মেয়ের পরীক্ষা শেষ হয়নি, এই নিয়ে দাদির আফসোসের শেষ নেই। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, দারুণ মেধাবিনী। ফুপু তার মেয়ের ক্ষতি করে ভাইয়ের বিয়েতে আসবে না।
সন্ধ্যা মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। টেবিলে বসে বই খুলে রেখেছি, পড়তে পারছি না। মায়ের মুখ চোখের সামনে ভাসছে। ইস, আমি যদি মাকে অমন একটা আংটি গড়িয়ে দিতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু না, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। সোনার আংটি চারটিখানি কথা না। দু হাতে মাথার চুল খামচে ধরলাম। মা বলল, পড়তে বসে অমন ভং ধরে আসিস কেন? তেমন কিছু না, মাথাতে একটু ধরছে। 1 কাপ চা বানিয়ে দেবে? মা টেবিলের ওপর চায়ের কাপ রাখলো। সহজ গলায় বলল, চা শেষ করে বাস স্ট্যান্ডের দিকে যা, তোর ফুফু আসছে এখন। তিমুর পরীক্ষা শেষ হওয়ার পরপরই রওনা দিয়েছে। দেরি করিস না। মা চলেই যাচ্ছিল, দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। ব্যস্ত সুরে বলল, কানটুপিটা নিয়ে যাস, বাইরে অনেক ঠান্ডা। মায়ের রান্নার হাত ভালো, দারুণ চা বানায়। 1 কাপ চায়ে মাথা ব্যথা সেরে গেছে, বেশ হালকা লাগছে এখন। তড়িঘড়ি করে কানটুপি পরে নিলাম। ফুফুদের ধার করিয়ে রাখা যাবে না, দাদি ভীষণ রেগে যাবেন। ডিসেম্বরের শুরু, ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। ফুফু ঘরে ঢুকতেই শোরগোল পড়ে গেল। সবাই সবাইকে জড়িয়ে ধরেছে। আমার এসবে থাকতে ইচ্ছে করে না। দেখা হওয়ার পরপরই কেমন আছেন কি জিজ্ঞেস করা শেষ, তাই আর দাঁড়ালাম না, ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। এই মুহূর্তে আমার মাথায় একটাই চিন্তা ঘুরছে, মাকে একটা আংটি বানিয়ে দিতে হবে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কাল সোনার দোকানে যাব, কত কি লাগবে জিজ্ঞেস করে আসব। তারপর টাকার জোগাড় করতে হবে। লাল টাকা। মা খুব কঠিন মানুষ, অবৈধ টাকা পয়সার জিনিস নেবে না। খুব বেশি রাত জাগলাম না, খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচির শব্দে। দাদি মায়ের সাথে ঝগড়া করছেন, মা তার কথার জবাব দিচ্ছেন না। তড়িঘড়ি মায়ের কাছে গেলাম, কর্কশ গলায় বললাম, কি হচ্ছে এখানে? মা আমাকে সরে যেতে বলল, গেলাম না। পুনরায় একই প্রশ্ন করলাম। দাদি বললেন, তোর মা গহনা নেওয়ার পর থেকেই মুখ পুড়িয়ে ঘুরছে। মেয়েটা বাড়িতে আসতে আসতেই তার কান ভাঙানি দিতে শুরু করেছে। এতই যদি গহনার শখ, বাপের বাড়ি থেকে কিছুই নিয়ে আসেনি কেন? মায়ের দিকে তাকালাম, মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফুফু দূরে দাঁড়িয়ে ঠোঁট চিপে হাসছে। কাহিনী বুঝতে আমার এতটুকু বাকি রইল না। বিরক্ত গলায় বললাম, মা, আব্বা কোথায়? দাদি বললেন, বাপকে ডেকে নালিশ কি নালিশ করবি? নালিশ করব না, জিজ্ঞেস করব সে তোমার পেটের ছেলে কি না। হতেও পারে আমার বাপ দাদার আগের ঘরের জন্য তুমি 2 ছেলেকে 2 চোখে দেখো। দাদি আমার কথা শুনে মেঝেতে বসে পড়লেন, হাত পা সরিয়ে কাঁদতে কাঁদতে বললেন, সবুর আসুক বাড়িতে। আশকারা দিয়ে দিয়ে ছেলেকে একদম বেয়াদব বানিয়ে দিয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করা শিখেছে। আরও কিছু বলতে যাচ্ছিলাম, মা বলতে দিল না। হাত ধরে টেনে নিয়ে রান্নাঘরে ঢুকলো। নরম গলায় বলল, তুই এসবের মধ্যে আসিস না। আপাকে গয়নার কথা বলেছিলাম, আম্মা শুনে ফেলেছে। বুড়ো মানুষ কি বলতে কি বলবে বুঝে উঠতে পারে না। মায়ের উপর ভীষণ রাগ হলো, তবে মুখের উপর কিছুই বললাম না। অন্যদিকে তো খেয়ে দিয়ে কলেজে চলে এলাম। আমার খুব বেশি বন্ধু নেই। বাদশার সাথে ইদানিং একটু কথাবার্তা হয়। ছেলেটা ভালো। সে আমাকে বসে থাকতে দেখেই ছুটে এলো। হড়বড়িয়ে বলল, কী রে, পুকুর পাড়ে বসে কি করছিস? ক্লাস করবি না? ডিসেম্বরের দিকে ক্লাস খুব একটা হয় না, আজকেও হবে না। বুদ্ধিমানের কাজ হবে শক্তি খরচ করে 3 তলায় না ওঠা। তোর মতো অলস ছেলে আমি আমার জীবনে দেখিনি। না দেখলো এমন দেখে রাখ, পরে সবাইকে গল্প দিতে পারবি। তা পারবো। বাদশা আমার পাশে বসে পড়ল। খানিকক্ষণ ওসখোস করে বলল, তোর কি কিছু হয়েছে? কেমন অন্যরকম লাগছে? একটা ব্যাপার নিয়ে খুব ভাবছি। কি? কিছু টাকা লাগবে, কোথা থেকে পাবো সেই চিন্তা করছি। টাকা দিয়ে কী করবি? বাদশা আমার দিকে তাকিয়ে চুপ করে গেল। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, ঝালমুড়ি খাবি আমার পক্ষ থেকে? না, এখন কিছু খাবো না, একটা জায়গায় যেতে হবে, কাজ আছে।
সাথে আসবো। ক্লাস ফেলে আমার সাথে যেতে হবে না। তুই তো বললি ডিসেম্বরের দিকে খুব একটা ক্লাস হয় না। তাছাড়া একদিন ক্লাস ফাঁকি দিলে তেমন কিছু হবে না। চল তাহলে। ক্লাস ফাঁকি দিয়ে কাজে যাওয়ার হলো না। গেট থেকে বের হতেই স্যারের মুখে পড়লাম। স্যার খুব আয়েসি ভঙ্গিতে বললেন, তোমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো না? বাদশা বলল, জি স্যার। এদিকে এসো, কয়েকটা বইপত্র নিতে হবে। আজকে ক্লাসে তোমাদের সবাইকে একটা করে বই দেব। খুব চমৎকার একটা প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। আজকের ঘোষণা, স্যার আমাদের কলেজে নতুন এসেছে। বেটে খাটো ভদ্রলোক, মাথায় টাক পরে আগে আছে, খুব গুছিয়ে কথা বলে। এতটাই গুছিয়ে কথা বলে যে কেউ তার কথা আগ্রহ করতে পারে না। স্যারের পারফরম্যান্স কাটতে গিয়ে ক্লাসের সময় শেষ। বই খুব বিশেষ কিছু না। স্যার একটা গল্পের বই লিখেছেন, লেখক কপি হিসেবে যা পেয়েছে আমাদের ভাগ করে দিয়েছেন। পরে 2 দিনের মধ্যে ফেরত দিতে হবে। সাথে একটা কাগজ বইয়ের রিভিউ লিখতে হবে। যার লেখা সবচেয়ে ভালো হবে স্যার তাকে একটা বই এবং 1000 টাকা পুরস্কার দেবেন। টাকার অঙ্ক বেশ ভালো। প্রতিযোগিতা জিততে পারলে 1000 টাকা হয়ে যাবে। আংটি গড়াতে কত লাগবে জানি না, জানতে হবে। কলেজ থেকে বেরিয়ে সোনার দোকানে চলে গেলাম। বাদশা আমার সাথে আসতে পারেনি, তার টিউশনি আছে। দোকানদার লোকটা ভীষণ বিনয়ী। চেয়ার টেনে বসতে বলল, গলার স্বরে কোমলতা আছে। আমি বসলাম না, স্বর গলায় বললাম, একটা আংটি বানাতে কত খরচ পড়বে? সোনার পরিমাণ কত? 3 আনা দিয়ে বানাতে গেলে 18-19 পড়বে। দাম শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার দশা। তবে পড়লাম না। অল্প হেসে দোকান থেকে বেরিয়ে এলাম। খিদেই পেট চোচো করছে। পাশেই সিঙ্গারা সমোসার দোকান। দোকান থেকে 2টো সিঙ্গারা কিনে নিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎই নজরে পড়ল ছোট চাচার হবু বউ একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ভীষণ অবাক হলাম। পকেট থেকে ফোন বের করতে করতে তারা রিকশায় উঠে গেল। ছবি তুলতে পারলাম না। কথাটা বাড়িতে বলতেই তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল। দাদি বললেন, মায়ের গহনা নিয়েছি বলে এমন বদনাম শুরু করে দিয়েছিস। অবশ্য তোরা আর কি বা করবি, যেমন মা তেমন ছেলে। ফুফু বলল, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া এসব ভুলভাল কথার কোনো মানে নেই। তাছাড়া ছেলেটা যে কেউই হতে পারে, আত্মীয় স্বজন। এই যুগে ছেলের হয়ে তোর থেকে এটা আশা করা যায় না। আমি কি বলবো বুঝতে পারলাম না। ভুল দেখছি বলে ঘরে চলে এলাম। আমার মাথায় এখন একটাই চিন্তা, টাকা জোগাড় করতে হবে। ছোট চাচার বিয়ের আগেই আমি মাকে অমন আংটি গড়িয়ে দেব। দিনের বেলা এই ব্যাপারে আর কোনো কথা হলো না। সন্ধ্যায় ছোট চাচা আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেল। থমথমে গলায় বলল, খাটের ওপর বসো, তোমার সাথে কথা আছে। আমি খাটের ওপর বসলাম। ছোট চাচা বলল, তোমার জন্মের ঠিক আছে? আমি চমকে তার দিকে তাকালাম। স্বাভাবিক গলায় বললাম, আছে। আমার জন্মে ঠিক আছে। তানহার নামে কি বলছো? হঠাৎ তুমি সম্বোধনের কারণ পরিষ্কার হলো। অতিরিক্ত রেগে গেলে সে সবাইকে তুমি তুমি করে বলে। আমি তার দোষ দিলাম না। হবু বইয়ের নামে এমন কথা শুনলে রেগে যাওয়ার অস্বাভাবিক কিছু না। চাচা আবারও হুঙ্কার দিয়ে উঠল, কথা বলছো না কেন? তানহার নামে কি বলেছো? কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে এক ছেলের সাথে দেখছি। ছেলেটার হাতে ধরে দাঁড়িয়েছিল। পরে দুজনে রিকশায় উঠে গিয়েছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? না, নেই। ছবি তোলার আগেই রিকশায় উঠে গিয়েছিল। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এমন অভিযোগ তোলা মারাত্মক অপরাধ। বুঝতে পারলে? পারলাম। এরপর থেকে খুব হিসেব করে কথা বলবো। তোমার জন্মের ঠিক আছে কি না জিজ্ঞেস করার জন্য দুঃখিত। তোমার জন্মের সময় আমিও সেখানে ছিলাম। আমি কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। ছোট চাচা বলল, তোমার মায়ের থেকে যেসব গয়না ফেরত নেওয়া হয়েছে ওগুলো আমার বাপ তাকে দিয়েছিল। হিসাব অনুযায়ী ওই গয়নায় আমারও হক আছে। আর কিছু বলবেন? তুমি এবং তোমার মা যত তাড়াতাড়ি গহনার ব্যাপারটা ভুলে যাবে ততই তোমাদের জন্য মঙ্গল। আমাদের মঙ্গল নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি বেঁচে থাকতে মাকে আর কখনোই ওই গয়না পরতে দেব না।
চাচা হয়তো আরও কিছু বলতো। দাদিকে দেখে চুপ করে গেল। দাদি বললেন, ওর সাথে কি কথা বলছিস? তোর ভালো দিন ওদের সহ্য হচ্ছে না। ভালো দিন সহ্য না হওয়ার খারাপ কিছু না। ছোটো চাচার যখন কাজকর্ম ছিল না তখন আমরা তাকে খুব ভালো করে সহ্য করছি। আপনি পারেননি, উঠতে বসতে খাওয়ানোর খোটা দিয়েছে। চাকরি পাওয়ার পর থেকে আপনার ব্যবহার বদলে গেছে। নিজের মা এমন করতে পারে আপনাকে না দেখলে বিশ্বাস করা কষ্টকর হয়ে যেত। দাদি কেঁদে ফেললেন। ভেজা গলায় বললেন, শুনলি তুই? এই ছেলের কথা শুনলি? আমি মা হয়ে তোকে সহ্য করতে পারতাম না? ওরা খুব পারত। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ছোট চাচার দাদির কথার জবাব দিল না। আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সাজ্জাদ নিজের ঘরে যাও। মাথা দুলিয়ে নিজের ঘরে চলে এলাম। এইসব ব্যাপারে নিয়ে আর ভাবতে ইচ্ছে করছে না। স্যারের দেওয়া বইটা পড়েছি। গল্পের ধরন খুব সুন্দর, বাচনভঙ্গ ভালো, তবে রিভিউ লেখার কাজটা হয়ে উঠেছে না। কী থেকে কী লিখব বুঝতে পারছি না। ইন্টারনেট ঘাটাঘাটি যেটুকু আইডিয়া পেয়েছি তা ঠিকমতো কাজে লাগাতে পারছি না। শুনেছি তিমু অনেক বইপত্র পড়ে, হেল্প করতে পারে ভেবে তিমুকে ডেকে নিয়ে এলাম। তিমু বলল, বইয়ের রিভিউ লেখার সোজা কাজ। গত মাস 2টো পুরস্কার পেয়েছি, খুব ভালো। আমাকে একটু সাহায্য করে দিতে পারি, তবে শর্ত আছে। কী শর্ত? পুরস্কার জিতলে আমাকেও একটা গিফট দিতে হবে। আচ্ছা দেব। এখন বল কি করে কি লিখব? তিমু খুব সুন্দর করে বুঝিয়ে বলল। ঘড়িতে রাত 10টার মতো বাজে। রিভিউ লেখার কাজ শেষ। ফুপু আমাদের খেতে ডাকতে এলো। বিরক্ত মুখে বলল, কত রাত হয়েছে সে খেয়াল আছে তোদের? খেতে আয়। আমি আগে হেঁটে বেরিয়ে গেলাম। খাওয়ার আয়োজন ভালো। পোলাও, দেশি মুরগির ঝাল, রুই মাছ ভাজা। মাকে দেখছি না। ফুপুই আমাদের ভাত বেরিয়ে দিল। নরম গলায় বলল, কারো কিছু লাগলে চেয়ে নিবি। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। বইয়ের পুরস্কার জিতলে 1000 পাবো। এখনও 17,000 টাকা জোগাড় করতে হবে। মাসখানেক মধ্যে এত টাকা জোগাড় করা সহজ কিছু না। তেমন কোনো কাজকর্ম চোখে পড়ছে না। কি করব না করব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালের দিকে তিমু আমার ঘরে এলো। ছলমালে গলায় বলল, রিভিউ জমা দেবে। আমারও একদিন সময় আসে। কাল দেব ভাবছি। দিয়ে দাও, সময় নষ্ট করো না। পুরস্কারটা তুমি পাচ্ছ কীভাবে? শেষ রাতের দিকে স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন মিথ্যে হয় না, তাই নাকি? তিমু কিছু বলার আগে ফুপু তাকে ডাকলো। হিসিয়ে বলল, তোকে না বলেছি সাজ্জাদের সাথে মিশবি না? কথা কানে যায় না নাকি? মিশছি না, সাধারণ 2টো কথা বলেছি। সাধারণ কথাও বলবি না? এখানে এসে তোমার হৃদিগিন্নিপনা বেড়ে গিয়েছে। বাসায় চলো, তারপর দেখছি। তিমু অল্প হাসলো। সকালের খাওয়ার সময় দাদি বললেন, সাজ্জাদের মা, তোমার ছেলে ভুলভাল কথাবার্তা বলতে নিষেধ করে দিও। কালকে বলেছে, আমি কিছু মনে করিনি। তিমু খাওয়া থামিয়ে দিয়ে দাদির দিকে তাকালো। সহজ গলায় বলল, কিছু মনে না করলে অতগুলো কথা বললে কেন? দাদি ভীষণ বিরক্ত হলেন। তেতো গলায় বললেন, বড়দের মাঝে কথা বলবে না। তিমু বলল, কথা বলছি না, প্রশ্ন করেছি। ফুপু তেতে উঠল, কর্কশ গলায় বলল, তিমু, ঠিক করে কথা বলো। নানি আপু বয়সে তোর চেয়েও অনেক বড়। ভুল কি বলেছি? এসে থেকে নানি আপু বড় মামানির সাথে অদ্ভুত ব্যবহার করছে। আচ্ছা নানু আপু, তুমি কি সিরিয়াল দেখা শুরু করেছো? তোমার শাশুড়ির চরিত্র টিপিক্যাল সিরিয়ালের শাশুড়িদের মতো হয়ে গেছে। খুবই বিরক্তকর। তিমু, আজকেই তোর বাপকে কল দিয়ে বলবো তোকে এখান থেকে নিয়ে যেতে। তুই এই বাড়িতে থাকতে পারবি না। দাদি বললেন, ওর সাথে রাগারাগি করিস না। ওর কি দোষ? বাচ্চা মেয়ে, যা শুনেছে তাই বলেছে। এখানে ওর কোনো দোষ নেই। তাহলে কার দোষ? মুখ ফুসকে কথাটা বলেই ফেললাম। দাদি বললেন, কে ওর কান ভাঙিনি দিচ্ছে বুঝতে পারছি না নাকি? ঘরের মধ্যে দরজা আটকে অত কিছুর ফুসুর ফুসুর কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলা। তবে আমি এসব কথার জবাব দিলাম না। খাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। ক্লাস করতে ভালো না লাগলেও কলেজ ভালো লাগে। আমি রোজ যাই, হেঁটে যাই,
রিকশায় করে ফিরি। কিছু টাকা বাঁচে। টাকার বাঁচা কথাটা মনে পড়তেই খাটের নিচে ঢুকে গেলাম। একটা মাটির ব্যাংক আছে আমার, খুচরো টাকা জমাই বেশ কয়েকদিন আগে খাটের নিচে ঢুকিয়ে রেখেছি। ব্যাংকের ওজন ভালো, যাক আরও কিছু টাকার ব্যবস্থা হয়ে গেল। আপাতত হাতে সময় নেই, কলেজ থেকে ফিরে ব্যাংক ভাঙবো, তখন শুনে দেখব কত টাকা আছে। আর সব ক্লাস হলো। স্যারেরা খুব মনোযোগ দিয়ে পড়ালেন। ক্লাস শেষে বাদশা বলল, কাল কোথায় যাবি বলেছিলি? গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কাজ হয়েছে? কিছু হয়েছে, সমস্যা না থাকলে কাজের কথাটা আমায় বলতে পারিস। মাকে একটা সোনার আংটি গড়িয়ে দেব। বাহ, খুব ভালো তো। কত টাকা ভেতরে? দোকানদার বলল 18-19 পড়বে। তোর বাজেট কত? আপাতত হাতে কোনো টাকা পয়সা নেই, গোছাতে হবে। কি বলিস? এত টাকা গোছাবি কি করে? জানি না, তবে গোছাতে হবে। মাসখানেক মধ্যে গোছাতে হবে। কি করবি কিছু ভেবেছিস? কাজ কাম করতে হবে। তোর কিছু জানা আছে? না, তেমন কিছু তো জানি না, তবে খোঁজ খবর নিয়ে বলতে পারবো। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। উজ্জ্বল গলায় বললাম, তাহলে তো খুব ভালো হয়। বাড়িতে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। ঘরে ঢুকে দেখি বাবা আমার খাটে বসে আছে। তার চোখ মুখ শক্ত। আমি তাকে দেখে হাসতে চেষ্টা করলাম। বাবা বললেন, ছোটর বউকে নিয়ে কি বলেছো তুমি? তেমন কিছু বলিনি। একটা ছেলে হাত ধরে দাঁড়িয়েছিল, এইটুকু বলেছি। বাবা উঠে আমার কাছে এসে দাঁড়ালেন। সজোরে গালে একটা থাপ্পড় মেরে বললেন, যে মেয়েকে বাড়ির বউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ব্যাপারে এমন কথা বললে কিভাবে? জানো না তার সাথে আমাদের বাড়ির সম্মান জড়িয়ে আছে? মিথ্যা কিছু বলিনি। বাবা আবারও হাত তুলতে গেলেন। মা এসে আমার সামনে দাঁড়ালো, করুণ গলায় বলল, কি করছেন? এত বড় ছেলের গায়ে কেউ হাত দেয়? শাসন করার প্রয়োজন হলে আরও দিতে হবে। তিনি ঘরে থেকে বেরিয়ে গেলেন। মা বলল, তোর এই কথা বলার দরকার কী ছিল? বাড়িতে কি কিছু হয়েছে? মা আমার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। আমি বললাম, কি হয়েছে? দাদি আব্বাকে নালিশ করেছে। কিছু হয়নি, হাত মুখ ধুয়ে খেতে আয়। বাড়িতে আমার অবস্থান খুব পরিষ্কার। কেউ আমার কথা বিশ্বাস করে না। সবাই মনে করছে মায়ের গয়না নিয়েছে বলে আমি এই কথা বলেছি, কিন্তু না, আমি এমন কিছু করিনি। কথাটা আমি প্রমাণ করে দেব। যে কোনো কিছুর বিনিময়ে ফোন বের করে ফেসবুকে ভেতরে ঢুকলাম। মেয়ের নাম আমি জানি। সার্চ দিতেই অনেকগুলো আইডি সামনে এলো। কোনটা আসল তা না বুঝতে পারলাম না, তবে বুঝতে হবে তিমু আমাকে সাহায্য করতে পারে। রাতের খাওয়ার সময় তিমুকে কথাটা বললাম আমার বন্ধুরা ছোট চাষিকে দেখতে চেয়েছে। এই পরিস্থিতিতে বাড়ির কেউ আমাকে তার ছবি দেবে না। আমার ওদের কেউ কথা দিয়ে ফেলেছি। এই মুহূর্তে তোর সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। তিমু আমাকে আশ্বস্ত করে বলল, সমস্যা নেই, ফেসবুক আইডি থাকলে আমি ম্যানেজ করে দেব। চিন্তা করো না। রিভিউ জমা দিয়েছো? না, কাল দেব। তিমুর সাথে কথাবার্তা বাড়ল না। ঘরে গিয়ে ব্যাগটা ভেঙে ফেললাম। বেশিরভাগ খুচরো পয়সা, নোটও আছে কিছু। 100 টাকার নোট দুটো আছে। টাকা গুনতে শুরু করলাম। মোট 1125 টাকা। এত টাকা হবে আশা করিনি। হঠাৎই সব ভালো লাগতে শুরু করলো। মনে হতে লাগলো আমি পারবো। ইদানিং মা খুব একটা হাসে না। মায়ের হাসি দেখতে ভীষণ লোভ হয়। আচ্ছা, আংটিটা হাতে পেলে মা কি করবে? হাসবে? মুখ গম্ভীর করে ফেলবে? টাকা কোথায় পেয়েছি জিজ্ঞেস করবে নিশ্চয়ই। খুব ভালো করে হিসেব রাখতে হবে, গুলিয়ে ফেলা যাবে না। ঠিকমতো হিসেব দিতে না পারলে মা আমার দেওয়া আংটি পরবে না। পরের দিন কলেজে গিয়ে রিভিউ জমা দিলাম। বাদশা বলল, একটা কাজের খোঁজ পেয়েছি, তবে আমার মনে হয় না তুই ওই কাজ করতে পারবি। কী কাজ? আমার মামাদের ধানের জমি আছে, ভালো ধান হয়েছে, ধান কাটার লোক লাগবে। মামা বলছিল একটা লোক খুঁজে দিতে। লোক পাওয়া যাচ্ছে, তবে কেউ রাজি হচ্ছে না। ধান জমি থেকে বাড়ি অনেক দূরে, কেউ অতটা পথ হাঁটতে চাচ্ছে না। বেতন কত? দিনে 800। ঠিক আছে, আমি রাজি। কবে থেকে কাজ শুরু করতে হবে ভেবে বলছিস তো? কাস্তে হাতে ধান কাটতে হবে। 1 কিলোমিটারে বেশি পথ হেঁটে ধানের বোঝা বাড়ি পৌঁছে দিতে হবে। এসব তুই পারবি? তুই একটু সাথে থাকিস,
কাজ করতে হবে না, দাঁড়িয়ে থাকলে হবে। সে দেখব। তুই ঠিকঠাক বললি তো, মামাকে কনফার্মও করতে হবে ব্যাপারটা। হ্যাঁ ঠিক বললাম, ইনশাল্লাহ কাল থেকে কাজ করব। বাদশা বলল, আরও একবার ভেবে দেখ, অনেক কষ্টের কাজ, রোদের মধ্যে দাঁড়িয়ে ধান কাটতে হবে। সমস্যা নেই, আমি পারবো। জেদ ধরলে মানুষ সব পারে, আমিও পারবো। তিমু ফেসবুক আইডি জোগাড় করে ফেলেছে। শহরে থেকে থেকে এই মেয়ে খুব চালু হয়ে গেছে। আইডির নাম বসন্তের খোলা বাতাস, প্রোফাইলে হিজাব পরে একটা মেয়ের ছবি দেওয়া। 7-5 না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। শুধু এইভাবেই হবে না, অন্যভাবে খোঁজ খবর নিতে হবে। মেয়ের ব্যাপারে সব কিছু জানি, সেভাবেই খোঁজ নিতে হবে। দুপুরের খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। কাল থেকে সময় পারবো না, কাজ করতে হবে। ধান কাটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে এত ভালো কাজ হাতছাড়া করা যাবে না। গল্প তোমার হাসিতে।